আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দুপুরে একটা ভাষণ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ। এই ভাষণ নিয়ে কিন্তু নানা আলোচনা হয়েছে। যেমন কালকে শুনেছিলাম আজকে উনি ভাষণ দেবেন এবং শুনেছিলাম দুপুরে ভাষণ দেবেন। দুপুর কটা সেটা কিন্তু আমরা দুপুর হওয়ার অনেক পরে জানতে পেরেছি। মানে সকাল থেকে আমি জানতে পারছিলাম না উনি ঠিক দুপুর কয়টার সময় ভাষণ দেবেন, এটা বুঝতে পারছিলাম না আমরা। তো আমি কখনো দেখিনি এর আগে যে একটা সরকার প্রধান ভাষণ দেবেন কিন্তু সেটা কয়টার সময় দেবেন ঠিক টাইমটা জাতিকে জানিয়ে দেওয়া হয় না। কেন জানানো হয়নি জানি না। কেউ কেউ বলছেন যে প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি আজকে রাস্তায় লোকজন, যানবাহন একেবারে কম ছিল, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এটা ভালো। এটা যদি হয় তাহলে তো বুঝতে হবে যে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছিল অনলাইনে, এই কর্মসূচির পক্ষে কোনো মিছিল মিটিং কিচ্ছু হয়নি। অনলাইনে কোথা থেকে আমি নিজেও দেখিনি অনলাইনে সেই আহ্বানটা, লোক মুখে শুনেছি। তারা নাকি আজকে এক ধরনের লকডাউন একটা আহ্বান করেছিল। তো আমি প্রথম ভেবেছিলাম বোধহয় তাদের আহ্বানেই রাস্তায় মানে যানবাহন টানবাহন কম, মানুষ কম। কিন্তু পরে দেখলাম যে মনে হয় তা নয়। কি জানি একজন বলল যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ শোনার জন্যই নাকি সব মানুষ সারাদিন ঘরে বসেছিল, যে কখন ওনার ভাষণটা হবে সেটা শুনবেন, এই জন্য রাস্তায় বের হয়নি। যদি সুনির্দিষ্ট টাইম দিয়ে দিত যে 2টার সময় হবে অথবা 2:30টার সময় হবে, তাহলে হয়তো লোকে ওই সময় থাকতো। কিন্তু যেহেতু টাইমটা দেওয়া হয়নি, অতএব তারা সকাল থেকে অপেক্ষা করছিল যে কখন উনি ভাষণ দেন, আমাদেরকে এটা মিস করা চলবে না। নানা রকম কথা তো আমরা শুনি, কিন্তু আমি আসলে মিলাতে পারি নাই। আমি কিন্তু কালকে রাতেও অনেক গাড়ি, যানবাহন আর রাস্তাঘাট খুব মানে ফাঁকা দেখেছি আর কি। নাকি লোকে কালকে রাত থেকেই চিরামুড়ি নিয়ে টিভির সামনে বসেছিল, আমি বলতে পারবো না। যাই হোক, সবশেষে 2:30টার সময় সেই ভাষণ প্রচারিত হলো, শুনলাম। উনি কি বললেন এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই সনদটা কীভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করার জন্য। জুলাই সনদ যখন নাকি বাস্তবায়নের জন্য যখন আলী রিয়াজ সাহেবরা তাদের কমিটি মিলে প্রধান উপদেষ্টার কাছে এটা দিলেন, দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এবং কী প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন। আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এর জন্য একটা গণভোট করা হবে। সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল। জামাত এবং তার সঙ্গে 8 দল, তারা মিলে 8 জন মিলে বলছিলেন যে এটা করতে হবে নভেম্বর মাসেই। তারপর এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। এই ছিল জামাতের দাবি। বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন। এই ছিল 2 দলের বিরোধ। আবার আরেকটা বিরোধ ছিল, খুব বড় বিরোধ ছিল, সেটা হলো যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, তার মধ্যে উচ্চ কক্ষে 100 জন থাকবে। এই 100 জন কীভাবে নির্বাচিত হবে? বিএনপি বলছিল যে নিম্ন পরিষদে যে যারা নির্বাচিত হবেন যে 300 জন, ওখানে যে আনুপাতিক হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চকক্ষের 100 জন নির্বাচিত হবে। আর জামাত সহ অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সেই আনুপাতিক হারেই এই উচ্চকক্ষ গঠিত হবে। এই ছিল বিরোধটা। এখন এই বিরোধে ডক্টর ইউনূসকে দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মেটানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বলেন আপনারা 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে শেষ করেন। পলিটিক্যাল পার্টি বলা বাহুল্য পারে নাই, তারা বসেও নেই একসঙ্গে। তো ডক্টর ইউনূস বলছিল তারপরে তো উনি নিজেই বলে দেবেন, এবং সেইটাই আজকে উনি বলেছেন। উনি যে কথাটা বলেছেন সেটা হলো একটা গণভোট হবে, এবং সেই গণভোট হবে নির্বাচনের দিন, মানে বিএনপি যা চেয়েছিল সেটা নির্বাচনের দিন। আর উচ্চকক্ষের যারা 100 জন নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। মানে জামাত এবং অন্যান্য ইসলামী দল যে 8টা, সব মিলে যে 8টা দল যা চেয়েছিল সেই অনুপাতে, এবং এনসিপিও এটাই চেয়েছিল যে সারা দেশের আনুপাতিক হারে। মানে বিএনপির যে দাবিটা ছিল এখানে উপেক্ষা করা হলো। অথচ এই চাওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু ওই সনদে যখন সিগনেচার করে তখন তারা কিন্তু এটার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল। কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাও কিন্তু এখন গণভোটে চলে আসতেছে। এই হলো বাস্তবতা। এখন এটা হওয়ার পর কোন দল কী প্রতিক্রিয়া দেখাইছে, আমি যতটুকু দেখেছি কোনো দলই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সবাই বলেছে
তারা দলীয়ভাবে বসবেন, বসে আগামীকালকে নাগাদ হয়তো তারা একটা রিয়াকশন দেবেন। তবে তাৎক্ষণিকভাবে কেউই হ্যাপি হয়নি, জামাত হয়নি, এনসিপিও হয়নি, বিএনপিও হয়নি, কেউই হ্যাপি হয়নি। এখন আমার কেন যেন মনে হয় এই যে আনহ্যাপিনেসটা সবাই যে আনহ্যাপি, এটা মূলত আমার মনে হয় কিছুটা মনে দেখানো, লোক দেখানো। কেউ কেউ বোধহয় হ্যাপি হয়েছে কিন্তু তারা বলতে চায় না আর কি। ঠিক আছে, না হোক, কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন যেটা, মূল যে প্রশ্নটা, যে উনি যে গণভোটটা করবেন, সেই গণভোটটা কতটুকু সংবিধান সম্মতভাবে হচ্ছে, এটা নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন, আমি নিজেও বলেছি। ওটা আমি আর নতুন করে চর্বণ করতে চাচ্ছি না। আমি কেমন বলতে চাচ্ছি, গণভোটে কি প্রশ্ন উনি রাখবেন জনগণের কাছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং উনি নিজে বলেছেন গণভোটে কি প্রশ্ন থাকবে, আমি ওনার একটু পড়ে শোনাই, আপনাদেরকে শোনাই। উনি বলেছেন প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার, বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এই নিম্নলিখিত প্রস্তাব হলো 4টা। এই 4টা প্রস্তাবের ব্যাপারে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা, এই হলো প্রশ্ন। উত্তর হবে হ্যাঁ অথবা না। প্রস্তাবগুলো কি কি? 4টা প্রস্তাব কিন্তু। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। মানে ইলেকশন কমিশন, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যে গঠন করা হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কি? যেমন পিএসসি, দুদক, এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলি যে গঠন করা হবে, গঠন করার একটা প্রক্রিয়ার কথা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। এটা কি প্রক্রিয়া, এটা আপনাদের আমি কালকে পড়ে শোনাবো ভাই। এটা আপনাদের শুনতেই হবে, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু বিএনপি যে কেন এতে রাজি হয় না, এটা তখন বুঝতে পারবেন। তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে। এটা হলো 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এটা সিম্পল, এটা আলাপ করলাম। আপনারা এক উচ্চ কক্ষ হবে, ওর কাজ হবে নিম্ন কক্ষে বিভিন্ন বিল তারা দেখবে, যাচাই করবে, এগুলি করবে। কিন্তু বেসিক যে জায়গাটা, সেটা হলো সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে উচ্চ কক্ষেরও মানে অ্যাবাভ 50% অনুমোদন লাগবে আর কি। গ হলো সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 30টা দল মিলে 30টা প্রস্তাবে একমত হয়েছে এবং সেই যেগুলি একমত হয়েছে এইগুলি মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। সেইগুলো আগামী যে নির্বাচনে যে নির্বাচিত হয়ে আসবেন সেই দল মানতে বাধ্য থাকবেন। এটা একজন পাবলিক হিসেবে আপনি মনে করেন কি করেন না? হ্যাঁ অথবা না বলবেন আপনি। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এই যে 4টার মধ্যে আপনাকে বলতে হবে হ্যাঁ। যদি আপনি হ্যাঁ বলেন তাহলে কিন্তু সবগুলি হ্যাঁ। হ্যাঁ বললে কিন্তু আপনি সবগুলি হ্যাঁ। তার মানে তখন আপনি ওই যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কীভাবে গঠন করতে হবে ওটাও হ্যাঁ হয়ে গেল। আপনার তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী হ্যাঁ হয়ে গেল। 2 কক্ষ বিশিষ্ট সংসদ উচ্চ কক্ষ সংসদ হ্যাঁ হয়ে গেল। উচ্চ কক্ষে 100 জনের নির্বাচন হবে আপনার পিআর পদ্ধতিতে, এটাও হ্যাঁ হয়ে গেল। সব হ্যাঁ হয়ে গেল। কিন্তু এমন তো হতে পারে কেউ একজন বলতে চাচ্ছে যে অন্যগুলি বাদ দেন, যে 30টা বিষয়ে সবাই রাজি হয়েছে ওইখানেও কেউ অরাজি হতে পারে, তার তো একটা মতামত থাকতে পারে। প্রত্যেকটা ওই লোকটাকে কি অবশ্যই 30টা দলের সিদ্ধান্তের সঙ্গে একমত হইতে হবে? নাও তো হইতে পারে। 30টা দলের সিদ্ধান্ত একমত হয় সবাই, তাহলে তার মানে গণভোটের দরকারটা কি? আপনি গণভোট করছেন সেগুলোর ব্যাপারেও জনগণ কি বলছে এটা জানার জন্য। তাহলে যদি কেউ হ্যাঁ বলে, এখানে অনেকগুলি বিষয় কিন্তু আছে, এক হাতে কিন্তু সব হ্যাঁ হয়ে যাবে।
এক নাতে কিন্তু সব না হয়ে যাবে। তো এটা কি রিস্কি হয়ে গেল না? আর এভাবে কি হা না হয় করা যায়? এই যে এতগুলি প্রশ্ন, আপনি আপনি যদি হা বলেন সবগুলি হা, এটা কি হয়? মানে আপনি রাতে, মানে বলা হলো এখানে, আপনি যদি রাতে ভাত খাবেন আর রাতে আমি মাংস দেব, তখন ভাই আপনার হার্টের রোগী, আপনি বলবেন রাতে তো আমি ভাই খাবো, কিন্তু আমি তো মাংস খাবো না, আমি তো মাছ খাবো, তা হবে না। আপনি হা বলেন, আপনাকে রাতের খাবার দেওয়া হবে, কিন্তু মাংস সহ দেওয়া হবে। তো এটা কি হলো? আচ্ছা, তারও যে বড় কথা, আমি আরেকটা বেসিক পয়েন্ট বলি। এই যে এতগুলি লেখা, এগুলো তো পড়তে হবে। ওই কিন্তু হা না তো কিন্তু ফর্মে থাকবে, লেখাগুলি থাকবে, দেখে আপনি হা বলবেন। তো এই লেখাগুলো কে পড়বে? ওইখানে পড়া তো কোনো সময় দেবে? এই যে পড়লো, পড়ার পর বুঝতে হবে। কখন আপনি এতক্ষণ, তাহলে এক একটা ভোট দিতে এক একজনের প্রায় 10-15 মিনিট করে লাগবে, আমার তো পড়তেই লাগলো কতক্ষণ। আরও ইন্টারেস্টিং কথা, আচ্ছা বলেন তো ভাই, বাংলাদেশের শিক্ষার হার কত? বাংলাদেশের যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি হিসাব, সেই পরিসংখ্যান ব্যুরোর যে সর্বশেষ প্রতিবেদন, সে অনুসারে বাংলাদেশের জনসংখ্যার মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার হার হলো 77.9%। অর্থাৎ ধরলাম 78%। তার মানে 22% লোক, বাংলাদেশের লোক অশিক্ষিত। অশিক্ষিত মানে সে নাম সিগনেচারই করতে পারে না। এখন নাম সিগনেচার করতে যে পারে না, সে পড়তে পারে? এমন অনেক আছে, নামটা খেলে কোনো মতে সিগনেচার করতে পারে, কিন্তু পড়তে পারে না। কিন্তু 22% লোক সে পড়তেও পারে না, নামও সিগনেচার করতে পারে না। যে 22% লোককে ভোট দিবে না, তাদের ভোটের কোনো মূল্য নাই, তাদের মতামতের কোনো মূল্য নাই, তারা কি এই জিনিসটা পড়তে পারবে? এই যে আপনি একটা হানা করলেন, তারা কি এটা পড়তে পারবে? ভাই, এটা কোন যুক্তিতে করছেন? এইভাবে গণভোট হয়? মানুষকে কেন বোকা বানাচ্ছেন আপনারা? মানুষকে কেন প্রতারণা করছেন? বিএনপি বলেছিল তাদের সঙ্গে প্রতারণা করা। আজকে বিএনপি বলল যে জুলাই সনদে ডক্টর ইউনূস সিগনেচার করেছেন, উনি তো ওনার সেই সিগনেচার, উনি সেটাই লঙ্ঘন করেছেন। এই আওলা কে বাজাইছে? জাতীয় ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের প্রধানকে ডক্টর ইউনূস, এবং মূলত ভার্চুয়ালি কাজটা কে করেছেন? ডক্টর আলী রিয়াজ, আমেরিকান নাগরিক, কিন্তু সে এখানে এসে এটা করছিল। তারপরে আবার আমেরিকা চলে গেছিল, আবার শুনতেছে ফিরতেছে, কারণ আজকে প্রজ্ঞাপন দেখলাম ওনাকে নাকি উপদেষ্টার পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী বানানো হয়েছে। মানে উনি যে আওলা লাগাইছেন, তার জন্য ওনাকে পুরস্কৃত করা হচ্ছে। তাহলে তো বুঝতে হয় যে ডক্টর ইউনূসে চেয়েছিলেন এরকম একটা আওলা লাগুক। আমি একটা কথা বলি, আমি কিন্তু শুরুতে খুশি হয়েছিলাম একটা কারণে খুশি হয়েছিলাম। কেন? যে বিএনপি এবং জামাত যেরকম মুখোমুখি অবস্থানে আছে, সেখান থেকে একটা মাঝামাঝি অবস্থানে উনি পৌঁছতে পেরেছেন ডক্টর ইউনূস। সেটা হলো, ওনাদেরকে বলেছেন যে এই হানা ভোটটা ইলেকশনের দিন হবে, এটা বিএনপির চাওয়া ছিল, আর জামাতের চাওয়াটাও তারা দিয়েছে যে আপনি পেয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হবে। এই দুটো কথা আমি খুশি হয়েছিলাম। কিন্তু এই যে এতগুলি যে ধারণা দিচ্ছেন, মানে গণভোটের, এই গণভোটের যে প্রক্রিয়াটা এবং গণভোটের যে প্রশ্নপত্র, এই প্রশ্নপত্র তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে দেশের। এটা নাম গণভোট হবে না, এটা তো গণভোটই হবে না। এটা কেন করছেন? আবার তাছাড়া যে গণভোট আমাদের সংবিধানেই নাই। যে জিনিস সংবিধান নাই, সংবিধান পরিবর্তনের জন্য ওই আদেশ হয়, এটা খুবই আনফর্চুনেট, খুব দুঃখজনক। আমি জানি না শেষ পর্যন্ত কী দাঁড়াবে। এবং ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন, যেভাবে বিভিন্ন লোকরাই না গুরুত্বপূর্ণ পদে বসাচ্ছেন, আমার মনে হয় না যে ভবিষ্যতে আমরা খুব ভালো কিছু দেখতে পাবো। প্রিয় দর্শক, এটা নিয়ে আমি আরও কথা বলবো আগামী 2-1 দিন, এই জুলাই সনদ এবং এই বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।